ফেলুদাতে আমি দেখেছি যে আপনি রুদ্রনীলকে একটা অদ্ভুত রকম ভাবে প্রেজেন্ট করেছেন, এবং জটায়ু নয়, অথচ জটায়ুর মতো একজন গল্পের সঙ্গে মানানসই গল্পটা এগিয়ে নিয়ে যায়, একটা আলাদা গুরুত্ব রুদ্রনীলকে আপনি দিয়েছেন। So, এই রুদ্রনীলকে জটায়ু করে তোলার চেষ্টা আপনি করেছিলেন কিনা? যদি বইটা পড়েন তাহলে খুব ভালো করে বুঝবেন, তখন কিন্তু ওই গল্পতে গ্যাংটকে গন্ডগোলে জটায়ু আসে। ওকে, আমার মনে হয় সত্যজিৎ বাবু গ্যাংটকে গন্ডগোল লেখার পর এবং রুদ্র যে চরিত্রটা করেছিল সেই চরিত্রটা তৈরি করার পর ওনার মনে হয়েছিল জটায়ুর মতো একটা চরিত্র আসা দরকার, এবং দ্যাট ওয়াজ মাই ট্রিবিউট টু সত্যজিৎ রে, যে বেসিক্যালি উনি যে চরিত্রটা তৈরি করার পর জটায়ুকে তৈরি করেছেন, আমি সেই চরিত্রটাকে জটায়ুর মতো করে দর্শককে দেখাতে চেয়েছি যে সত্যজিৎ রায়ের ভাবনা অফ জটায়ু কিন্তু এই চরিত্র থেকে, এটা বইতে আছে। তারপর রুদ্রর অভিনয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়। আপনি ব্যোমকেশ এবং ফেলুদা এই দুটো তো ডিরেক্ট করেছেন, আপনার ডিরেকশনাল যদি ভাবধারা আমি জানতে চাই, কোনটা বেশি কঠিন, কোনটাকে বেশি চ্যালেঞ্জ? ব্যোমকেশ অনেক ডিটেইলিং, ব্যোমকেশের মধ্যে প্রচুর ডিটেইলিং আছে, ব্যোমকেশের মধ্যে সমাজ আছে, ব্যোমকেশের মধ্যে রাজনীতি আছে, এবং আমার ব্যোমকেশের মধ্যে আমি সেই সময়কার প্রতিটা সময়ের ইতিহাসের কথাও যেমন বলেছি, সেই সময়কার সংস্কৃতির কথা বলেছি, মেইনলি মিউজিক, মানে বেনারস থেকে শুরু করে বউবাজার, মানে যেভাবে মিউজিক বদলেছে প্যাটার্ন, সেইখান থেকে নকশাল আন্দোলন, তীরন্দাজ সবর, সমস্ত গুলো কিন্তু ব্রিটিশ ক্লাব কালচার, সমস্ত গুলো চারটে ব্যোমকেশের মধ্যে একটা প্যাটার্ন আছে। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু অতিরিক্ত গুরুত্ব দেন কিছু ক্ষেত্রে, আমার মনে হয় যে ছবির প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই গুরুত্ব দিতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অবভিয়াসলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রোডাকশন ডিজাইন, আমার প্রোডাকশন ডিজাইন অত্যন্ত ডিটেইলড হয় এবং সেটা প্রচন্ড গুরুত্ব দেওয়ার চেষ্টা করে থাকি। ওই একটা বেসিক বাজেটের মধ্যে যতটা করা সম্ভব, যে আমি যদি একটা 2 কোটি টাকার ছবি করি সেটা যেন 3 কোটি টাকার ছবির মতো লাগে, 4 কোটি টাকার ছবির মতো লাগে, এটা আমি সবসময় চেষ্টা করে এসেছি। পরবর্তীকালে দেব ব্যোমকেশ করলো, আপনি দেবের ব্যোমকেশ দেখেছেন? না, দেখে উঠতে পারিনি। তবে ব্যোমকেশটা করার জন্য দেব আমাকে প্রথম অ্যাপ্রোচ করেছিল, তখন আমি সিকিমে ইয়ে করছিলাম, ফেলুদা শুটিং করছিলাম। তো আমি দেবকে একটা কথা বলেছিলাম যে আমাকে ব্যোমকেশ যদি তোকে নিয়ে করতে হয় তাহলে 4 মাস অন্তত তোকে আমার সাথে কাটাতে হবে, তারপরে আমরা ব্যোমকেশ করব। তো 6 মাসের আগে আমি ছবি করতে পারবো না। তো ও খুব তাড়ায় ছিল, ওর রিলিজ ডেট আগেই ফাইনাল হয়ে গেছে। কেন 4 মাস কাটাতে হবে এটা আপনি বলেছিলেন, মানে লজিকটা কি? এটা ব্যোমকেশ, দেবকে ব্যোমকেশ হয়ে উঠতে গেলে সেই অনুশীলনটা ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেকটা শিল্পীকে, যদি আবির কি প্রচন্ড অনুশীলন করেছে ব্যোমকেশ হওয়ার জন্য, দিনের পর দিন আমার সাথে বসে কেন এইটা, কেন ওই, কেন এই যেভাবে প্যাটার্নটা, কিভাবে ধুতি পরবে, কিভাবে পাঞ্জাবিটাকে নেবে, কি কি মানে ক্যারেক্টারিস্টিক্স, সেটা শুধুমাত্র ব্যোমকেশ, সত্যবতী, অজিত, প্রত্যেকের ক্ষেত্রে এই খাটুনি আর এই ইম্প্যাক্টটা না দিলে এই ধরনের সাহিত্যধর্মী আইকনিক চরিত্র করা সম্ভব না। মানে আজকে আমি বললাম চলো স্ক্রিপ্ট করি, 1 মাসের মধ্যে শুটিং করবো, এমনিতেই আমি একটু সময় নিই, এমনিতেই আমার স্ক্রিপ্ট করে ওই করে সমস্ত কিছু করতে করতে কনসেপ্ট স্টেজ থেকে অন্তত 3-4 মাস লাগে ফ্লোরে যেতে। কোথাও কি দেবকে কি আপনার ব্যোমকেশ এট এ গ্ল্যান্স মনে হয়েছিল, ব্যাক অফ দ্য মাইন্ডে পরিচালক আপনি চোখ বন্ধ করলে তো দেখতে পান এই চরিত্রটা আমার যদি দেবকে যদি ব্যোমকেশ মনে হতো তাহলে তো আমি প্রথমেই নিতাম, তাহলে তো আবিরকে নিতাম না। এই প্রশ্নটা করছেন কেন? আমি বারবার বলেছি আমার কাছে শ্রেষ্ঠ ব্যোমকেশ হচ্ছে আবির। একজন অভিনেতা মনে করছেন যে আমি এই চরিত্রটা হয়ে উঠতে পারি, এই আত্মবিশ্বাসটা, সেটা কি আপনার কাছে প্রাধান্য তাহলে পায় না? পায়, ডেফিনেটলি পায়।
কিন্তু শুধু হয়ে উঠতে পারি আর হয়ে ওঠার জন্য যে অনুশীলনটা দরকার, দুটোই প্রয়োজন। রাইট। আরেকটা কোট আমি একটু বলছি, অঞ্জন দত্তেরই একটা কোট আমি কিছুদিন আগে স্টাডি করছিলাম। আমার ইন্টারভিউতে সম্ভবত উনি বলেছিলেন যে আমাদের বাংলা ছবির যে পরিচালকরা আছেন তার নিজেদের মধ্যে কথা বলেন না ছবির বাইরে। ইমিডিয়েটলি বাংলা চলচ্চিত্র জগৎকে যদি বাঁচাতে হয়, সব পরিচালকের একসঙ্গে বসা উচিত, কোন পথে এগোনো উচিত, কিভাবে এগোলে দর্শক হলে ফিরবে, এর একটা পরিকল্পনা করা উচিত। আপনি কি বলবেন এই পার্টিকুলার খুব বিষয়টা ঠিক নিয়ে? কথা বলেছে। এই কথা তো শুধু অঞ্জনদা না, আমিও বলে চলেছি। সম্ভব হচ্ছে না কেন? তনুবাবু মানে তরুণ মজুমদার হুম। মারা যাবার প্রায় জাস্ট কিছুদিন আগে, মাস দেড়েক আগে, উনি আমাকে ফোন করেছিলেন। হুম। বলেছিলেন যে অরিন্দম, আপনার আপনাকেই বলতে পারি কারণ আপনি হয়তো পারবেন, আপনারা সবাই বসুন, একসাথে হন, আলোচনা করা দরকার, কথা বলা দরকার। আমরা কিন্তু সবাই আমাদের একে, আপনি বিশ্বাস করবেন না, মানে কলকাতার একটি এক নামকরা চলচ্চিত্রকার, তার প্রায় আগামী 3 বছরের সব ছবির কনসেপ্ট আমার ল্যাপটপে থাকতো একটা সময়। সেই সময়টা আমরা পার করে এসেছি। আমি এটা বারবার বলি, তারপর থেকে আমাদের একে প্রত্যেকের যত নাম হতে থাকতো, তত আমাদের আত্মকেন্দ্রিকতা বাড়তে শুরু করলো। এবং জেলাসি। আমি বললাম আত্মকেন্দ্রিকতা, এবং এই আত্মকেন্দ্রিকতা বাড়ার ফলে যেটা হলো যে আমরা আর একে অপরকে ট্রাস্ট করতে পারি না। আমরা ওই যে বসে আমি এই ছবিটা নিয়ে কাজ করছি, আচ্ছা এটা ভাবছি, এটা কি করবো, কি মনে হচ্ছে বলতো, এটা কি করা উচিত, আমি আমার মতো করে কিন্তু করি। আমার মতো করে আমার নিজের কয়েকজন মানুষ আছে কলকাতা এবং বম্বেতে, যাদের সাথে আমি কিন্তু আমার ছবি, ইভেন আমার স্ক্রিপ্ট পর্যন্ত আমি শেয়ার করি, ডিসকাস করি। এখানে কেউ করে না, অনেকেই করে না। তো ঠিক কথা বলেছেন, এবং অঞ্জনদা অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছেন যে একসাথে হওয়া প্রয়োজন, ডিসকাস করা প্রয়োজন। এবং যে ক্রাইসিস যেটা বলছি আমরা বাংলা চলচ্চিত্রকে নিয়ে, এবং সেটা সত্যি যদি আমরা ফিরিয়ে দিই, আমাদের কিন্তু ইন দ্য ট্রু সেন্স কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করা প্রয়োজন।